প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে এসেছি। তোমরা আশা করি অঙ্কগুলি খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করবে এবং ভবিষ্যতের জন্য শিখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন 1। প্রশ্নে আছে a+1/a=5 একটি বীজগণিতের রাশি। ক a-1 এর মান কত? তাহলে চলো আমরা ক এর সমাধান করে নিই। এখানে তোমরা লক্ষ্য করো, ক এর সমাধান দেওয়া ছিল কি a-1 এর মান কত প্রশ্নে ছিল। আমরা জানি a+1a-1 equal to a+1a² minus 4ab, অর্থাৎ a-b² কে আমরা লিখতে পারি a+b² minus 4ab। এখানে আমরা লিখলাম a-1 equal to a+1a² minus 4a into 1/a। a এবং a কাটা গেল, এই a আর a কাটা দিলাম, তারপর a+1 এর মান দেওয়া আছে 5 minus 4, 25 minus 4 equal to 21। তাহলে a-1 কত হবে? তাহলে নিশ্চয়ই বর্গমূল করতে হবে। তাহলে আমরা a-1 equal to √21। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান, খ এর সমাধান দেখি। খ নয় ছিল a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। দেওয়া আছে a+1 = 5। তাহলে আমরা শুরু করি, প্রথমে a² + 1/a² এর মান বের করে নিই, তারপর ওইটার থেকে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করব। দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে আমরা লিখেছি a² + 1/a², এটুকুর মান আমরা বের করে নিলাম a+1/² minus 2ab। কাটা গেল a+1 এর মান দেওয়া আছে 5 minus 2 দাঁড়ালো কত 23। তারপর a⁴ + 1/a⁴, আমরা এটুকু লিখলাম a² + 1/a² আমরা লিখতে পারি। তারপর a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে a+b² minus 2ab। এখন a² + 1/a² এর মান এখানে যে আমরা পেয়েছি 23, বসিয়ে দিলাম, বর্গ করলাম, 529 minus 2 equal to 527। এ হলো ক এর সমাধান। এবার চলো আমরা গ এর সমাধান করি। গ নং প্রশ্নে প্রমাণ করো যে a³ + 1/a³ equal to 110। এখানে মান দেওয়া আছে a+1 = 5। চলো আমরা সমাধানটা করে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ a+1/a = 5 দেওয়া আছে। তাহলে আমরা লেফট সাইড লিখে নিলাম a³ + 1/a³। a³ + 1/a³ আমরা লিখতে পারি a³ + b³ অনুসিদ্ধান্ত হচ্ছে a+b³ minus 3ab into a+b। এখন আমরা মানগুলি বসিয়ে দিলাম, বসানোর পর দাঁড়ালো কত 5³ minus 3 into 5, 125 minus 15 equal to 110। 110 এই যে রাইট সাইডের সাথে মিলে গেল, প্রশ্নের রাইট সাইড ছিল 110, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এবার চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করি। 2 নং প্রশ্নে দেওয়া আছে ax², এই যে প্রশ্নটা লক্ষ্য করো, ax² + a² + 1 into x plus a, এবং এই যে কয়টা রাশি আছে, 4টি রাশি দেওয়া আছে। 4টি রাশির মধ্যে কতে প্রশ্ন হলো প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা প্রথম রাশিটা লিখে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো, আমরা প্রথম রাশিটা লিখে নিলাম। এই হলো প্রথম রাশি। এখন আমরা কি করতে পারি, এইটুকুকে আমরা গুণ করে ফেলি।
স্কোয়ার এক্স প্লাস এক্স। এখন আমরা এইটুকু থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স। এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এ, আর এই অংশটুকু থেকে আমরা 1 কমন নিলে আমার এই দুই ব্র্যাকেট মিলে যায়। তাহলে আমরা নিয়ে গেলাম, এখন এই দুই ব্র্যাকেটে সমান হয়ে গেল। এক্স প্লাস এ কমন নিলে থাকবে কি? এক্স প্লাস 1। এ হলো প্রথম রাশির উৎপাদক, কয়ের সমাধান। এবার চলো আমরা ক্ষয়ের সমাধান করি। খ নঙে প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। তাহলে দ্বিতীয় রাশি, তৃতীয় এবং চতুর্থ রাশি। তাহলে চলো আমরা করে নিই। দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে লক্ষ্য করো, আমরা প্রথম রাশি নিলাম এবং তার উৎপাদক করলাম। কি হবে? এক্স কিউব প্লাস মাইনাস 1 বাই এক্স কিউব। এটা সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি আমরা লিখে নিলাম দ্বিতীয় রাশি এবং তার উৎপাদক কীভাবে করতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক রেখে এইটুকুকে আমরা প্রয়োগ করতে পারি। এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এখানে সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র প্রয়োগ করার জন্য আমরা কী করলাম? এখানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এইখানে দেখো 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এসে গেছে, কিন্তু আমাদের আছে কয়টা? একটা। কাজে আমরা একটা বেশি লিখেছি। কেন লিখেছি? সূত্র ফেলার জন্য। এই একটা আমরা বিয়োগ করে দিলাম। এখন আমাদের এই পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটায় এটা কি একটা সূত্র হয়ে গেল? এইটুকু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন আবার এইটুকুকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবার যোগ আরেকবার বিয়োগ। এখন আমাদের এই উৎপাদক পেয়ে গেলাম। এবার আসুন চতুর্থ রাশির উৎপাদক। চতুর্থ রাশিটা আমরা লিখে নিলাম। চতুর্থ রাশি, এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, আমরা এক্স কমন নিতে পারি। আবার ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এক্স ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিয়ে যাই, থাকবে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই প্লাস এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে চতুর্থ রাশির উৎপাদক আমরা পেয়ে গেলাম। এখন আমাদের চাওয়া হয়েছিল গসাগু। তাহলে গসাগু কি? যতগুলি রাশি থাকবে সবগুলির মধ্যে যে রাশিটি কমন আছে সেটা হচ্ছে গসাগু। তাহলে এখানে আমরা লক্ষ্য করো, প্রথম রাশিতে এক্স স্কোয়ার, প্রথম রাশিতে আছে কি? এক্স স্কোয়ার ওয়াই। তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিতে আছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে কমন কি পাই? এক্স স্কোয়ার এক্স আর ওয়াই, এখানে আছে ওয়াই, পরেরটাতে আছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কমন আসবে ওয়াই, ওয়াই স্কোয়ার। প্রত্যেকটা রাশিতে ওয়াই স্কোয়ার আছে। ওয়াই স্কোয়ার, এটার মধ্যে কি ওয়াই, সরি এক্স ওয়াই, ওয়াই কমন আছে। তাহলে আমরা পেলাম এক্স ওয়াই। আর কোন রাশিটা কমন আছে? এই যে এইটুকু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে। দ্বিতীয় রাশিতেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কাজে আমাদের গসাগু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গয়ের সমাধান করি। গ নং প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির লসাগু নির্ণয় করা। আগেরটার মতনই। তাহলে আগের উৎপাদক তো আমরা খতে করেছি, সেই উৎপাদকগুলি আমরা টেনে নিয়ে যাব খ থেকে। এখানে লক্ষ্য করে আমরা খ থেকে প্রথম রাশির উৎপাদক নিয়ে আসলাম, দ্বিতীয় রাশির উৎপাদক নিয়ে আসলাম, তৃতীয় রাশির উৎপাদকটা খ থেকে আমরা নিয়ে আসছি, চতুর্থ রাশির উৎপাদকটা আমরা খ থেকে নিয়ে আসছি। এখন আমাদের চাওয়া হয়েছে কি? লসাগু। তাহলে লসাগু কি? লসাগু হচ্ছে যতগুলি রাশি থাকবে সবগুলি রাশিতে কমন এবং আনকমন সকল উৎপাদক, এবং একই জাতের মধ্যে যদি সর্বোচ্চ পাওয়ার যার থাকবে সে আসবে। এখানে লক্ষ্য করো, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার, তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার, চতুর্থ রাশিতে আছে এক্স। এখানে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স স্কোয়ার, কাজে আসবে এক্স স্কোয়ার
পরে আছে ওয়াই স্কোয়ার আসলো, আর কমন আনকমন সকল রাশি এক্স মাইনাস ওয়াই লিখে নিলাম। তারপর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার তিনটা রাশির মধ্যে আছে লিখে নিলাম। আর একটা বাকি রয়ে গেছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম। এখন আমরা সরল করতে পারি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর বাকিটুকু রেখে দিলাম। তাহলে এই হচ্ছে লসাগু। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 3 নং প্রশ্নের সমাধান, সৃজনশীল প্রশ্নের সমাধান দেখি। 3 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে একটি পরিবারে বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী দেওয়া আছে, এটুকু খালি সারণী। প্রথম কতে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। তাহলে আমরা প্রথমে একটি সারণী ইচ্ছা মতন পূরণ করে নিই। এখানে কি দেওয়া আছে, খরচের খাত মাসিক, তারপর মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়, কত টাকার পরিমাণ, এখানে আছে গণসংখ্যা জন, অর্থাৎ কতজন সে তা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে সারণীটা পূর্ণ করে নিই। দেখো, আমি আমার ইচ্ছা মতন করলাম, তোমরা তোমার ইচ্ছা মতন করে নিতে পারো। এখানে একটি পরিবারে বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী আমি লিখে নিলাম। মোবাইল রিচার্জ 800 টাকা, অতিথি আপ্যায়ন 1000 টাকা, যাতায়াত খরচ 1200 টাকা, ওষুধ ক্রয় 3000 টাকা, শিক্ষা সামগ্রী ক্রয় 2000 টাকা। এবং গণসংখ্যা প্রথম 6, অতিথি আপ্যায়নে 10, যাতায়াতে 12, ওষুধ ক্রয়ে আমরা 8, শিক্ষা সামগ্রী 4। আমরা একটা সারণী ইচ্ছা মতন আমরা তৈরি করে নিলাম। এবার চলো আমাদের খ নং প্রশ্নে বলা হয়েছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে পারি। আমরা সারণীটি লিখে নিলাম, টাকার পরিমাণ, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা জানো অবশ্যই মধ্যক নির্ণয় করতে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা কি, গণসংখ্যা প্রথম 6, এখানে আমাদের 6, এই 6-এর সাথে 10 যোগ, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, এখানে লক্ষ্য করো, এই 6 হবে প্রথম গণসংখ্যা, যেটা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম তাই থাকবে। আর এই 6-এর সাথে 10 যোগ করলে কত, 16, 16-এর সাথে 12 যোগ 28, 28-এর সাথে 8 যোগ 36, 36-এর সাথে 5 যোগ 41। তাহলে এইখানে মোট গণসংখ্যা যত থাকবে ক্রমযোজিত গণসংখ্যা শেষ তাই আসতে হবে। যদি না আসে তাহলে বুঝবে কোথাও একটা সমস্যা হয়ে গেছে, ভুল আছে। এবার আমরা কি করব, মধ্যক নির্ণয় করব। এখন আমাদের এইখানে মোট গণসংখ্যা দেওয়া আছে 41, যা একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখো, মোট গণসংখ্যা n সমান 41, যা বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে কি n+1/2 তম পদের মান। এখন n+1/2 তম পদটা কত, n এর মান হচ্ছে 41, 41 + 1/2 = কত, 21। তাহলে n এর মান n-তম 21 পেয়ে গেলাম। তাহলে 21তম পদটাই হচ্ছে মধ্য। এখন আমরা 21তম পদ কোথায় পাবো, ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা চলে যাই, এইখানে লক্ষ্য করো, প্রথমে আছে 6, পর 2টা যোগ করলে হয় 16। তাহলে আমাদের 21 পেতে হলে অবশ্যই যেতে হবে এইখানে। তাহলে এই বরাবর আমাদের সংখ্যাটা কত আছে, 1200। তাহলে এইটাই হচ্ছে আমাদের 21তম পদ এবং এইটাই হবে মধ্যক। তাহলে দেখো, তাহলে 21তম পদ হচ্ছে 12,000 এবং এটাই হচ্ছে মধ্যক। এবার চলো গ নংয়ের সমাধান। ছক কাগজে এক্স আমাদের কি করতে হবে, আমাদের আয়তলেখা অঙ্কন করতে হবে। তাহলে ছক কাগজে এক্স ওয়াই অক্ষ অঙ্কন করি। ধরি মূল বিন্দু এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গের দৈর্ঘ্যকে একক ধরে টাকার পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গের দৈর্ঘ্যকে একক ধরে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখা অঙ্কন করা হলো। এখানে তো এই টাকার পরিমাণ না লিখে আমাদের ওই যে খাতগুলি আছে, অর্থাৎ খরচের খাতগুলি লিখলেও চলবে। তাহলে চলো আমরা আয়তলেখাটা অঙ্কন করে নিই। এখানে লক্ষ্য করো, আমরা এক্স অক্ষ অঙ্কন করলাম,
ওয়াই অক্ষ অঙ্কন করলাম, মূলবিন্দু। এই ভাঙ্গা চিহ্ন দ্বারা আমরা বুঝিয়েছি যে এই 800 বামে যে যা আছে সেটুকু বামে আছে। 800 থেকে আমাদের শুরু। এখানে আমরা 800 যখন আমাদের প্রথমটা লিখলাম, এই যে এখানে দেখো 800 বরাবর কত আছে 6, তাহলে আমরা 6 ঘর উপরে 6 ঘর উপরে উঠবো। এখানে আমি 5 উঠেছি, আরেক ঘর উঠাতে হবে, তাহলে 6 বরাবর উঠবো, এই ঘর বরাবর আসবে আর কি, এই ঘর বরাবর আসবে আমাদের। আচ্ছা, তারপর যখন 1000, এই যে 1000 বরাবর কত ঘর 10 ঘর, তাহলে আমরা 10 ঘর পর্যন্ত উপরে উঠলো। আবার 1200 বরাবর আছে কত 12, এই আমাদের 12 ঘর উপরে উঠলো। আবার 3000 বরাবর আছে কত ঘর 8, তাহলে আমরা এই 8 ঘর উপরে উঠলাম। তারপর 2000 বরাবর আছে কত 4, তো আমরা 4 ঘর উপরে উঠলাম। এখন আমরা এই রেখাগুলো এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব, আবার এটাকে বাড়াবো, এইখানে এইভাবে দাগ দিব, আবার এটা এইভাবে যে এইভাবে দাগ দিব, এইভাবে আয়তকার ঘরগুলো আমরা লিখব। এটা হচ্ছে আয়তলেখা। এখন দেখো আমি একটু দাগাঙ্কিত করে দিচ্ছি। এই এখানে লক্ষ্য করো 1 2 3 4 5, এই যে 5টা আয়তক্ষেত্র আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আয়ত লেখ। শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো, এখানে আমরা সবচেয়ে বড় ঘর কোথায় পাচ্ছি 1200 বরাবর। আয়ত লেখ থেকে দেখা যায় আয়ত যাতায়াতের আয়তক্ষেত্রটি সবচেয়ে বড়, সুতরাং বলা যায় যাতায়াত বাবদ খরচ সবচেয়ে বেশি। শিক্ষার্থীবৃন্দ এবার চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রথমে আমরা 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এই হচ্ছে আমাদের ডাকটা ছিল, এতকে সরল করো। তাহলে আমরা প্রথমে সরল করি, সরল করি। x² - 6x + 5। এখন আমরা এটাকে সরল না, এটাকে চাওয়া হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তাহলে আমরা প্রথমেই কি করলাম, ডাকটুকু লিখলাম। এখন এই লবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6 একে 6, অর্থাৎ 6 এবং 1 কত হয় -6। তাহলে আমরা এখান থেকে উৎপাদক করলাম, x কমন নিলাম, x - 5 - 1 কমন নিলে x - 5, x - 5 × x - 1, আর নিচে a² - b² সূত্র প্রয়োগ করলে আমরা পাই x - 5 × x + 5। এই অংশ এটা আর এটা কাটা গেল, এই যে এই অংশ আর এই অংশ আমরা কাটা দিলাম, উপরে রয়ে গেল x - 1, নিচে x + 5। তাহলে এইটুকু হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার। শিক্ষার্থীবৃন্দ এবার 2 নং প্রশ্নের সমাধান লক্ষ্য করো। 2 নং প্রশ্নে দেওয়া আছে a - b/a + a + b/b এর মান কত, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে চলো আমরা যোগটা করে ফেলি। শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো ভগ্নাংশে যোগ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, হরগুলো লসাগু বের করতে হবে। a এবং b এর লসাগু হচ্ছে ab, এই ab হচ্ছে লসাগু। তারপর আমরা এই a দ্বারা, এই হর দ্বারা, প্রথমটার হর দ্বারা আমরা ভাগ দিব লসাগুকে, কত হবে b দ্বারা লবকে গুণ, b × a - b প্লাস এই লব দ্বারা এই হর দ্বারা আমরা ভাগ দিব a b কে, লসাগুকে, তাহলে কত হয় a দ্বারা আমরা লবকে গুণ করবো, a × a + b। এখন ab - b² + ab + b², এখানে কি দাঁড়ালো a² + 2ab - b²/ab। এই হলো আমাদের যোগফল। শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নে দেওয়া আছে 1/x - 1 - x² - xy + y² x³ + y³ = কত, অর্থাৎ এবার বিয়োগ করতে হবে। চলো আমরা বিয়োগটা করে ফেলি। এখানে তোমরা লক্ষ্য করো
এইটুকুর মাঝে যদি আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারি, যে এক্স কিউব প্লাস 1/x কিউব, সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যদি উৎপাদকের সূত্রটা আমি লিখে নিই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে উপরে এবং নিচে কাটা যায়, এই অংশ আর এই অংশ কাটা যায়। এই যে লক্ষ্য করো, এই অংশ আর এই অংশ কাটা যায়, তাহলে আমরা লিখে কেটে নিলাম। এখন আমরা এই দুইটার মধ্যে হরগুলো লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ দিই থাকবে কত, এক্স প্লাস ওয়াইকে 1 দ্বারা গুণ, মাইনাস এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ দিলে থাকবে এক্স মাইনাস ওয়াই, এটাকে মাইনাস 1 দ্বারা গুণ। এখন আমরা গুণ করি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই, এখন এক্স এক্স কাটা যায়, ও ওয়াই আর ওয়াই যোগ করলে হয় 2y, নিচে এফ মাইনাস বি ইন্টু এফ প্লাস বি, সূত্র গিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বিয়োগফল। চলো আমরা এবার 4 নম্বর অঙ্কের সমাধান করি। 4 নং প্রশ্নে এত গুণ এত অর্থাৎ গুণ করতে হবে, তাহলে আমরা শুধু এটা কাটাকাটি করে যা আসে সেটা লিখে নিব। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে লক্ষ্য করো, আমরা উপরের গুলি একসাথে করলাম, গুণ করলাম, আর নিচের গুলি একসাথে গুণ করে নিলাম। 10 ইন্টু 15 এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 লিখে নিলাম, আর এখানে আছে বি টু দি পাওয়ার 4, আর এখানে আছে বি স্কোয়ার, গুণ করলে হয় বি টু দি পাওয়ার 6 আমরা লিখলাম, আর কি আছে জেড কিউব, আর এখানে জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 5, আর কি ওয়াই টু দি পাওয়ার 5 আমরা লিখলাম, আর নিচে 3 ইন্টু 2 এক্স স্কোয়ার আর এক্স এক্স কিউব, বি স্কোয়ার আর কোথাও নাই বি স্কোয়ার লিখলাম, জেড জেড আর কোথাও নাই জেড লিখে নিলাম, আর কি আছে ওয়াই স্কোয়ার আর আছে এস স্কোয়ার। এখন কাটাকাটি করি, 3 5 15 আর 5 2 10 আমরা কেটে নিলাম। তারপর এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 5 যদি আমরা কাটা দিই, উপরে থাকবে এক্স স্কোয়ার, বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার 6 যদি আমরা কেটে দিই, তাহলে থাকবে উপরে বি টু দি পাওয়ার 4, এইখানে হরে আছে জেড, উপরে আছে জেড টু দি পাওয়ার 5, কাটা দিলে জেড টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে নিচে, আর উপরে আছে ওয়াই টু দি পাওয়ার 5, আমরা যদি কাটা দিই তাহলে থাকবে ওয়াই কিউব, তাহলে উপরে কি রইল 5 5 25 এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, আর নিচে রয়ে গেল এস স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সরল। শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান লক্ষ্য করি। 5 নম্বর প্রশ্নে এবার আছে ভাগ করা, এতকে এত দ্বারা ভাগ করা। তাহলে চলো আমরা ভাগটা করে ফেলি। এখানে লক্ষ্য করো ভাগ আছে, আমরা প্রথমে এই ভাগকে আমরা গুণ চিহ্ন দিয়ে এই ভাজককে উল্টিয়ে দিলাম, এ কিউব মাইনাস বি কিউব উপরে চলে গেল, আর এ প্লাস বি আসলো নিচে। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা ঠিকই রইল, আর এ প্লাস বি নিচে তো আছেই, আর এ কিউব মাইনাস বি কিউবকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই অংশ আর এই অংশ কেটে দিই, এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যায়, থাকবো কি এ মাইনাস বি, আর এখানে আছে এ মাইনাস বি, গুণ করলে দাঁড়ায় কত এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হচ্ছে 5 নং প্রশ্নের সমাধান। এবার চলো আমরা 6 নং প্রশ্নের সমাধান করে ফেলি। 6 নং প্রশ্নে দেওয়া আছে সেট কাকে বলে। চলো আমরা সংজ্ঞাটা লিখে নিই। আমরা জানি বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা, অর্থাৎ যে কোনো বাস্তব হোক অথবা কাল্পনিক হোক, যে কোনো জগতেরই হোক, সুনির্ধারিত অর্থাৎ নির্দিষ্টভাবে যা বলা হবে তাকে সংগ্রহ করে একটি দল গঠন করাকে বলা হয় সেট। এই জন্য লিখছি বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। A set is a well defined collection of elements. এখানে লক্ষ্য করো একটি সেট আমরা নাম দিলাম, এখানে 1 2 3 4 এই উপাদানগুলি দ্বারাই হচ্ছে এ সেট। কি এ সেটটা কি 1 2 3 4 দ্বারা গঠিত সেট। আর এইখানে বি সেট বলেছে এক্স বিলং টু এন, অর্থাৎ এক্স হচ্ছে ওই সকল স্বাভাবিক সংখ্যা যাদেরকে বর্গ করলে 30 থেকে ছোট হয়। এইটা একটি নির্দিষ্ট করা আছে, অর্থাৎ কোন সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা আসবে যাদেরকে বর্গ করলে 30 থেকে ছোট হয় সেই সংখ্যাগুলি আসবে, এটাও নির্দিষ্ট করা আছে। সুতরাং এইগুলি হচ্ছে সেট। শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা 7 নং প্রশ্নের সমাধান করি।
সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝা? শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তালিকা পদ্ধতি হচ্ছে সরাসরি যে উপাদানগুলো উল্লেখ থেকে সেই পদ্ধতিটা হলো তালিকা পদ্ধতি। সেট প্রকাশের যে পদ্ধতিতে সেটের সদস্যগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য প্রকাশ না করে সরাসরি উপাদানগুলো উল্লেখ করা হয় সেই পদ্ধতিকে তালিকা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে উপাদানগুলো পৃথক বোঝানোর জন্য এদের মাঝে কমা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন দেখো না, এখানে এ সেট 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 প্রত্যেকটি হচ্ছে এই সেটের সদস্য। এই সেটের সদস্য সরাসরি উল্লেখ আছে, এখানে উপাদানগুলোর কোনো বৈশিষ্ট্য বা কোনো ধর্ম উল্লেখ নেই। এখন উপাদানগুলোকে পৃথক করার জন্য মাঝখানে দেখো কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এইভাবে যে সেটকে প্রকাশ করা হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো 8 নং প্রশ্নের সমাধান। এখানে এ সেটের উপসেট কয়টি ও কি কি এটা চাওয়া হয়েছে। চলো আমরা এ সেটের উপসেট সংখ্যা নির্ণয় করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোনো সেটের সদস্য যতটা থাকবে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার তত। অর্থাৎ এখানে এ সেটের উপাদান সংখ্যা n সমান কত 3, তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আমরা জানি কোনো সেটের সদস্যের সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3, যাকে আমরা n দ্বারা প্রকাশ করলাম। তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n এর মান যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে কত দাঁড়াবে? 2 কিউব সমান 8। তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে 8টি। এবং সেই উপসেটগুলি কি কি আমরা জানিস, ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। তাহলে আমরা ফাঁকা সেট লিখে নিলাম। 1 দ্বারা একটা সেট গঠন করতে পারি, 2 দ্বারা সেট গঠন করতে, 3 দ্বারা 1 2 দ্বারা একটা সেট হতে পারে, 1 3 দ্বারা একটা সেট হতে পারে, 2 3 দ্বারা একটা সেট হতে পারে, আবার সবগুলি দ্বারা একটা সেট। এই সেটগুলি প্রত্যেকটা হচ্ছে এ সেটের উপসেট, এছাড়া আর কোনো উপসেট হতে পারে না এ সেটের। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এ সেটের উপসেট সংখ্যা পেলাম 8টি এবং সেই উপসেটগুলো কি কি আমরা বের করে নিলাম 8টি। দেখো এখানে গণনা করে দেখতে পারো 1 2 3 4 5 6 7 8, 8টি উপসেট আছে। এবার চলো আমরা 9 নং প্রশ্নের সমাধান করি। 9 নং প্রশ্নে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। এখানে প্রশ্নটা কি, x such that x 42 এর সকল গুণনীয়ক, অর্থাৎ x হচ্ছে ওই সকল সদস্য যে সদস্যগুলি 42 এর গুণনীয়ক হতে হবে, সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রথমে আমরা 42 এর সকল গুণনীয়ক বের করে নিই। চলো আমরা 42 এর গুণনীয়ক নির্ণয় করি। এখানে তোমরা লক্ষ্য করো 42 এর গুণনীয়ক কি কি? 42 কি গুণনীয়ক কি? যা দ্বারা ওই 42 কে ভাগ করা যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলো হচ্ছে 42 এর গুণনীয়ক। তাহলে 1 দ্বারা 42 কে ভাগ করলে মিলবে, 2 দ্বারা মিলবে, 3 দ্বারা মিলবে, 6 দ্বারা মিলবে, 7 দ্বারা মিলবে, 14 দ্বারা, 21 দ্বারা এবং 42 দ্বারা ভাগ করলে মিলে যায়। সুতরাং 42 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 3 6 7 14 21 42। এরা হচ্ছে 42 এর গুণনীয়ক। এইটুকুই হচ্ছে সকল গুণনীয়ক, আর কোনো গুণনীয়ক নেই। সুতরাং তালিকা পদ্ধতিতে আমাদের কিউ সেটটা কি দাঁড়াবে? এই 1 2 3 6 7 14 21 42, এই হচ্ছে কিউ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমাদের 10 নং প্রশ্নে কি আছে দেখি। 10 নং প্রশ্নে আছে P সমান 2 3 4 এবং Q সমান 1 3 5 হলে P ইউনিয়ন Q এবং P ইন্টারসেকশন Q এর মান নির্ণয় করা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ইউনিয়ন এবং ইন্টারসেকশন করতে পারো। তাহলে লক্ষ্য করো, দেওয়া আছে P সমান 2 3 4, Q সমান 1 3 5, তাহলে P ইউনিয়ন Q, অর্থাৎ P ইউনিয়ন Q। এখন আমরা জানি ইউনিয়ন কি, কমন এবং আনকমন সকল সদস্য দ্বারা গঠিত সেট। তাহলে 1 2 3 দুইটার মধ্যে আছে, একটি আসবে, 4 আছে, 5 আছে, তাহলে এই হচ্ছে ইউনিয়ন। আবার ইন্টারসেকশন কি হবে? কমন। তাহলে কমন কি আছে দুইটি সেটের মধ্যে? শুধু 3, আর কোনো কমন নাই। সুতরাং P ইন্টারসেকশন কি হচ্ছে 3।
এই হচ্ছে 10 নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রশ্ন ছিল সবগুলি প্রশ্নের সমাধান করেছি। তোমরা অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে করে নেবে এবং নবম শ্রেণীতে এই অঙ্কগুলি মতন বহু অঙ্ক তোমরা পাবে, যে তোমরা অবশ্যই শিখে নেবে আশা করি। আজকের জন্য এখানে সমাপ্ত। খোদা হাফেজ।